আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো উম, গত কয়েকদিন একটু ব্যস্ততার কারণে তোমাদের সময় দিতে পারিনি। আজকেও বাসায় আসতে একটু দেরি হয়ে গেল। এই কারণে তোমাদের ক্লাসটা 10টা থেকে দিতে বাধ্য হয়েছি। আমার নিজেরও আসলে প্রচন্ড ঘুম আসতেছে। তোমাদের কেমন আসতে জানি না, তোমাদের কি অবস্থা? আমি তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ইনশাল্লাহ কালকে থেকে আবার ক্লাসগুলো বিকেলে, সরি, রাতে 9টার দিকে নেয়ার চেষ্টা করবো আর কি। তো আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে রূপসী বাংলা। রূপসী বাংলা আমরা সবাই জানি যে রূপসী বাংলা এই কাব্যগ্রন্থটা লিখেছেন কবি জীবনানন্দ দাশ। এবং এই জীবনানন্দ দাশকে আমরা জানি আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রধান কবি হিসেবে। আহ তাকে নানা নামে অভিহিত করা হয়ে থাকে। চিত্ররূপময় কবি, তিমির ভ্রমণের কবি, নানা নামে রূপায়িত করা হয়। তো আমাদের এই যে যে প্রচ্ছদটা আমি দেখছি এখানে, এখানে আমরা যে প্রচ্ছদটা দেখা যাচ্ছে, এই প্রচ্ছদটা এঁকেছিলেন আমাদের আরেকজন গুণী মানুষ, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় এটা প্রথম রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রথম যে প্রকাশনা যখন হয়েছিল, তখন এই প্রচ্ছদ দিয়েই বইটি প্রকাশিত হয়েছিল। তো জীবনানন্দ দাশ সম্পর্কে প্রথমে আমরা একটু জেনে নেই। দুঃখিত, আমরা আগে এই রূপসী বাংলা কবিতাটা সম্পর্কে একটু জেনে নেই। কবিতার বা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1957 সালে, আগস্ট 1957 সালে। আমাদের কবি জীবনানন্দ দাশ কিন্তু মারা যান 1954 সালে। তাহলে প্রশ্ন আসতে পারে, 1957 সালে কেন প্রকাশিত হলো? এটি আসলে কবি নিজের জীবিত অবস্থায় এটা তিনি প্রকাশ করেননি। তিনি ট্রাম দুর্ঘটনায় দুর্ভাগ্যক্রমে মারা যান। এবং এই মারা যাওয়ার ফলে তার এই অপ্রকাশিত কাব্যগ্রন্থটা তার ভাই এবং তার বোনেরা মিলে প্রকাশ করেন। তো আমরা এটা সম্পর্কে একটু দেখে নিই যে এটি প্রথম প্রকাশিত হয় 1957 সালে। এর প্রকাশক সিগনেট প্রেস, এবং প্রচ্ছদ শিল্পী ছিল সত্যজিৎ রায়। একটু আগে আমি কিন্তু বলেছি যে প্রচ্ছদ শিল্পী কি গুরুত্বপূর্ণ। প্রচ্ছদ শিল্পীটা আমাদের, কারণ এটা একটা দেশি মানুষ না, সত্যজিৎ রায় আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম যার ছবি অস্কার পেয়েছিল। তখনকার সময় এই বইটার দাম ছিল মাত্র 3 টাকা। এবং এটা উৎসর্গ করা হয়, তোমাদের বাংলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বই কাকে উৎসর্গ করা হয়েছে এটা প্রশ্ন আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। এটি দেখতে পাচ্ছি যে এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় আবহমান বাংলা এবং বাঙালি। খেয়াল করো, বাঙালি বানানটা আকার, দীর্ঘইকার, এভাবেই লিখতে হবে। যেহেতু কবি ওভাবেই লিখেছিলেন, হ্যাঁ, এভাবেই আমাদের লিখতে হবে। তো আমরা দেখলাম রূপসী বাংলা কাব্যগ্রন্থটি 1957 সালে প্রকাশিত হয়। এর প্রচ্ছদ শিল্পী, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, প্রচ্ছদ শিল্পী ছিলেন সত্যজিৎ রায়। এই যে প্রচ্ছদটা, এটা সত্যজিৎ রায় করেছিলেন এবং উৎসর্গ করা হয়েছে আবহমান বাংলা এবং বাঙালিকে। তো কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা একটু জেনে নেই। কবি জীবনানন্দ দাশ 18 ফেব্রুয়ারি 1899 সাল থেকে 22 অক্টোবর 1954 সাল পর্যন্ত তার জীবনকাল আমরা দেখতে পাই। 1954 সালে তিনি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। তো এখানে একটা ইয়ে হচ্ছে যে এই কলকাতার ইতিহাসে, কলকাতার যে ট্রামটা আছে, সেই ট্রামের ইতিহাসে এই পর্যন্ত একজন মানুষই কি ট্রাম দুর্ঘটনায় নিহত হয়েছেন, এবং তিনি এই কবি জীবনানন্দ দাশ। তো এইটা নিয়ে অনেক ধরনের আহ কথা আছে। কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন ট্রামের নিচে গিয়ে। কেউ কেউ বলেন যে না, এটা তার আসলে, আহ জীবনানন্দ দাশ কিন্তু
ইয়ে ছিল, তার প্রচন্ড ডায়াবেটিক্স ছিল। এবং এই ডায়াবেটিক্স থাকার কারণে তিনি চোখে অনেক সময় হ্যালুসিনেশন দেখতেন বা চোখে ঝাপসা দেখতেন। আর তখনকার সময় আহ এই ইয়ে ছিল না, এখনকার মতো ডায়াবেটিক্সের এত বেশি ভালো যে চিকিৎসা ব্যবস্থা তখন এটা ছিল না। তখনকার সময় যে ওষুধটা খাওয়া হতো এটা একটা স্টেরয়েড জাতীয় একটা ওষুধ ছিল। এই ওষুধটা খেলে হ্যালুসিনেশন হতো। এখন কিন্তু ওই ওষুধটা নিষিদ্ধ। তো জীবনানন্দ দাশের এই হ্যালুসিনেশন সমস্যাটা ওই ওষুধটা খাওয়ার কারণে হয়েছিল। তাই ধারণা করা হয়ে থাকে যে তিনি এই ওষুধের ইয়াতে প্রভাবে হ্যালুসিনেশনে ভুগেছিলেন এবং ওই কলকাতার যে ট্রামটা এসেছিল সেটা তিনি দেখতে পারেন। এবং তার হাতে দুটো ডাব ছিল। মজার ব্যাপার হচ্ছে তার হাতে কিন্তু কি ছিল, দুটো ডাব ছিল। এখন কেউ আত্মহত্যা করতে গেলে নিশ্চয়ই দুইটা ডাব হাতে নিয়ে আত্মহত্যা করতে যাবে না। তিনি যেহেতু ডায়াবেটিক্স, প্রচন্ড পানি তৃষ্ণার একটা ব্যাপার থাকে ডায়াবেটিক্স এর রোগীদের, গলা শুকিয়ে আসে, এই কারণে তিনি ডাব হয়তো বা নিয়েছিলেন। ডাব ডাব নিয়ে বাসায় যাচ্ছিলেন। তো এই ডাব তাকে আহ, তার হাতে ছিল। তো এখান থেকে ধারণা করা হয় যে তিনি হয়তোবা কি আহ, আত্মহত্যা করেননি। তো আমরা জীবনানন্দ দাশের জীবনটা আসলে দেখো, তার নামটা জীবনানন্দ, নামটা কিরকম, জীবন যোগ আনন্দ। কিন্তু কবির জীবনটা কখনোই আনন্দের ছিল না। তাকে আহ নানা ধরনের কবি উপাধিতে ভূষিত করা হয়েছে। রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি, তিমির হননের কবি, এরকম অনেক নামে তাকে অভিহিত করা হয়। কিন্তু কবির যে আসল নাম জীবনানন্দ, তার জীবনের এই আনন্দটাই ছিল না। ব্যক্তিগত জীবনে তিনি শুধু বঞ্চনা আর বঞ্চনায় পেয়ে গেছেন। তিনি যে এত বড় মাপের কবি এটা তার মৃত্যুর আগেও ভালো করে জানা যায়নি। এখন তার সবচেয়ে জনপ্রিয় যে কাব্যগ্রন্থ রূপসী বাংলা, যেটা আমরা পড়বো, এটাও কবির কি হয় নাই, জীবিত অবস্থায় প্রকাশিত হয়নি। তো আসলে তার কবিতার যে এত উচ্চমানের ছিল, সেই কবিতাটা সমকালীন অনেকে বুঝতে পারেন। ফলে তার কবিতাকে অনেকে মনে করেছে এগুলো অ্যাবসার্ড লেখা, এগুলোর কোনো মানে হয় না, এরকম একটা ধারণা ছিল। তো বুদ্ধদেব বসু নামে একজন আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্য সমালোচক আছেন, বুদ্ধদেব বসু। অত্যন্ত গুণী একজন মানুষ। এই বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে সর্বপ্রথম লাইমলাইটে নিয়ে আসেন। এবং তিনি তার কবিতা পড়ে বুঝতে পারেন যে তিনি দেশে মানের কবি নন। আমরা যদি বলা হয় যে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের পরে কাকে আহ প্রধান কবি বলা যায়, জীবনানন্দ দাশ সেখানে চলে আসেন। তো জীবনানন্দ দাশের তার প্রথম কবিতাতে কাজী নজরুল ইসলামের কবিতার কিছুটা প্রভাব ছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার একটা স্বতন্ত্র স্বতন্ত্র একটি সত্তা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। আমাদের যে কবি তার স্বতন্ত্র সত্তা, স্বতন্ত্র স্টাইল তৈরি করতে পারেন না, তিনি কিন্তু সফল হতে পারেন না। যেমন কাজী নজরুল ইসলামের কবিতায় একটা স্টাইল ছিল আলাদা, রবীন্দ্রনাথের কবিতার একটা নিজস্ব স্টাইল ছিল। আমরা যে জসীমউদ্দিনের কথা বলি, সেই জসীমউদ্দিনের কবিতার একটা নিজস্ব স্টাইল ছিল। শামসুর রহমানের একটা নিজস্ব স্টাইল ছিল। আল মাহমুদের একটি নিজস্ব স্টাইল ছিল। কিন্তু জীবনানন্দ দাশেরও কি একটা নির্দিষ্ট স্টাইল ছিল। জীবনানন্দ দাশের কবিতায় সবচেয়ে বেশি আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে পরাবাস্তবতা। তোমরা পরাবাস্তবতা বলতে কি বুঝো? তার ধারণা আছে পরাবাস্তবতা কি? দেখি কে কে আছো। অর্পা, জয়ন্তী, ইতুন, অনেকে আছো, বলো দেখি পরাবাস্তবতা বলতে কি বুঝো? তার চারিদিকে সব জিনিস সব কোন-
সাউন্ড বেশি আসতেছে, তুমি করো নাকি? আমি শেষ করে দিই আমি শেষ করে দিই আমার পাশে। তোমার বাসায় মনে হয় ঝগড়াঝাটি হচ্ছে, তোমার বাসায় হেডফোন লাগিয়ে ক্লাস করো। পরবাস্তবতা জিনিসটা না পারলে বলে দাও, আসলে সময় নষ্ট করে লাভ নেই। কারণ আসলে আমিও টায়ার্ড, তোমরাও টায়ার্ড, রাত 10টার সময় ক্লাস নিতে আসছি। হ্যাঁ, পরবাস্তবতা জিনিসটা হচ্ছে, তোমাদেরকে একটা উদাহরণ দিই। তোমরা হয়তোবা ঘরে ঢুকলা, ঘরে ঢুকে বিছনার উপরে দেখতে পেলা একটা সাপ। তো সাপ দেখে ভয় পাইছো, লাফ দিলা, লাফ দিয়ে চিৎকার চেঁচামেচি করলে যখন, সাপ সাপ বলে। তারপরে বাসায় লাইট জ্বালায়, লাইট জ্বালায় দেখলা যে কি, ওটা একটা, কেউ হয়তো বা কোমরের বেল্ট খুলে খাটের উপর রেখে দিছে। তো আবার আহ মনে করো তুমি পুকুরের পাড়ে বসে আছো, তখন পুকুরের পানিতে দেখতে পাচ্ছ চাঁদের ছায়ার একটা প্রতিচ্ছবি। তুমি জানো যে ওই প্রতিচ্ছবিটা বাস্তব না, কিন্তু তুমি তাকে আবার দেখতেও পাচ্ছ, অস্বীকার করতে পারতেছো না, তাই না? তো এই যে যে তুমি যখন ঘরে ঢুকে সাপ দেখছিলা, তুমি কিন্তু দেখছিলা সাপ, তুমি কিন্তু দড়ি দেখো নাই। সাপ, দড়ি দেখলে তুমি ভয় পাইতা না, সাপ দেখে কিন্তু তুমি ভয় পাইছিলা, তাই না? আবার এখানে পুকুরের পানিতে চাঁদের যে প্রতিফলন তুমি দেখতে পাচ্ছ, জানো যে ওটা চাঁদ না, কিন্তু ওই প্রতিফলনটা, ওখানে যে পানিতে যে একটা চাঁদ দেখা যাচ্ছে, ওই চাঁদকে তুমি অস্বীকার করতে পারছো না। তো আমাদের জীবনে এরকম অনেক ঘটনা আমরা দেখি, বুঝি, তাই তো? এই জিনিসগুলোকে বলা হয় পরবাস্তবতা। যেমন মেয়েরা অনেক সময় কানের দুলে ফুলের একটা ইয়ে থাকে, বা লকেটে ফুলের একটা ইয়ে থাকে, ডিজাইন থাকে। ওটা তো গাছের ফুল আর সোনার ফুল আলাদা না? একটা জীবন আছে আর একটা জীবন নাই। কিন্তু সোনা দিয়ে তৈরি যে ফুল, তুমি সেটাকে ফুল হিসেবে অস্বীকার করতে পারবে না, ওইটাও একটা ফুল, জীবন থাকুক বা না থাকুক। তো এগুলাই হচ্ছে আমাদের পরবাস্তবতা। তো এই পরবাস্তবতা তার কবিতায় খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাই। কারণ আমরা যদি এই জিনিসগুলো এখন না বুঝি, আমরা তার কবিতা পড়ে কিছুই বুঝতে পারবো না। আমরা তার কবিতাগুলো লাইন বাই লাইন করার চেষ্টা করব। তোমরা যদি রাজি থাকো, তাহলে আমি প্রত্যেকটা কবিতা পড়ে পড়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাবো, নাকি ওভারঅল সব আলোচনা করে দিব? কি বলো? স্যার একটা একটা করে বুঝলাম। একটা একটা করে বোঝালে কিন্তু সময় লাগবে বেশি। স্যার এটা এমনি বেশি কঠিন। হম, একেবারে খুব কঠিন, আবার খুব কঠিন না, খুব সহজ। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, কবিতা পড়ার সময় তুমি যেটা বুঝতেছো, তোমার মনে যা মনে হচ্ছে, মনে করবা সেটাই রাইট। কবি যখন কবিতা লিখে, এক একজনের মনে এক এক ধরনের চিন্তা প্রকাশিত হয়। তো যাই হোক, আমরা আজকে তিনটা কবিতা তার আলোচনা করব। তার আগে কবি সম্পর্কে তো আমরা আলোচনা করলাম, এখন আমরা চলে যাই এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটা। রূপসী বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। তাহলে তোমাদের যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থের নাম কি, সেটি হবে রূপসী বাংলা। এটি তার সপ্তম কাব্যগ্রন্থ, খেয়াল করো। এর আগে তিনি 6টা কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। এই জীবদ্দশায় তিনি এই গ্রন্থটি তার বা এর অন্তর্ভুক্ত কোনো কবিতা প্রকাশ করেননি। 1954 সালে এদের ট্রাম দুর্ঘটনায় অকাল মৃত্যুর পর পাণ্ডুলিপির খাতাটি আবিষ্কৃত হয়। কবি এই গ্রন্থটির প্রচ্ছন্ন নির্বাচন করেছিলেন বাংলা ত্রস্ত নীলিমা। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা খাতায় নোট করে নাও, যে আমরা যেটাকে এখন রূপসী বাংলা হিসেবে পড়বো কবিতার বই, সেটার কবি নাম দিয়েছিলেন বাংলা ত্রস্ত নীলিমা। কিন্তু এই নামটা পরবর্তীতে চেঞ্জ করা হয়। জীবনানন্দ কেন তার জীবদ্দশায় এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেনি, এটা নিয়ে অনেক ধরনের কি আছে, গবেষণা আছে। তো এটা এটা যেটা ধারণা করা হয়, যে কবি তার এই কাব্যগুলো হয়তো আরো বেশি পরীক্ষা নিরীক্ষা করতেন, আরো বেশি হয়তো বা তিনি এটা যাচাই বাছাই করতেন।
হয়তো বা আরো বেশি এডিট তিনি এখানে করতেন, তারপর তিনি কবিতাগুলো প্রকাশ করতেন, বা কবির কাছে মনে হয়েছিল এগুলো প্রকাশ করার মতো উপযুক্ত এখনো হয়নি, এই কারণে তিনি হয়তোবা প্রকাশ করেননি, কিন্তু লিখে গিয়েছিলেন। তা আমরা যে আহ যে কোনো একটা বড় বড় সাহিত্যিকদের একটা বড় কমন জিনিস হচ্ছে তারা কিন্তু লেখা লিখে মাত্র প্রকাশ করেন না, এই লেখাটা লিখে রেখে দেন, বারবার এটাকে এডিট করেন। হুম। অনেকবার এডিট করেন, অনেকবার এডিট করার পর তারপর এটা প্রকাশ করেন। তো যাই হোক, এই জীবদ্দশায় তিনি এটা প্রকাশ করেননি, এবং এটার নাম তিনি নির্বাচন করেছিলেন বাংলা ত্রস্ত নীলিমা। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু এই কাব্যের কবিতাগুলো আমাদেরকে খুব বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল। তো এটা তোমাদের একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসেবে যদি আসতে পারে যে আহ কোন কাব্যগ্রন্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রাণিত করেছিল, সেখানে রূপসী বাংলা কাব্যগ্রন্থটা আসবে। তো আমরা এই যে মুজিবের একটা গান আছে না, শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠে, হ্যাঁ, ওখানে গানের এক জায়গায় বলে না, বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই তো শেষ। এই যে রূপসী বাংলা, এই রূপসী বাংলার কথাই বলা হয়েছে। যদিও কবি বাংলাদেশের জন্ম হয়েও তিনি বসবাস করতেন কলকাতায়, কিন্তু তিনি এখানে যে কবিতার বর্ণনাগুলো দিয়ে গিয়েছেন তা সম্পূর্ণরূপে বাংলার। আমরা তার কবিতাগুলো যদি একটু ব্যাখ্যা করি, একটু পড়ি, তাহলে বুঝতে পারবো যে এগুলো সম্পূর্ণরূপে কেন কবিতা, বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা, সেটা বুঝতে পারবো। তো কবিতার পরিচয়, আমরা কবিতার কাব্যগ্রন্থের এখানে দেখো একটা রূপসী বাংলা কবিতার অধিকাংশ কাঠামোগত ভাবে সনেট। এটা একটা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। রূপসী বাংলা কবিতাগুলোর অধিকাংশ কি কাঠামোগত ভাবে সনেট। আমরা তো সনেট জানি 8+6, তাই না? 8+6, 8+6 এরকম একটা হিসেবে আমরা জানি। তো সনেট এই প্রথমে অষ্টক ষষ্ঠক এরকম দুইটা ভাগে ভাগ দেখতে পাই। তো আবার এখানে 8+6, 8+6 এভাবেও আমরা দেখতে পাই। কিন্তু এই জীবনানন্দ দাশের কবিতার এই দেখা যাচ্ছে যে তিনি প্রায় কবিতাতে 8+8+6 সংখ্যা 22, কখনো কখনো এই ফরম্যাটে কবিতা লিখেছেন, আবার কখনো কখনো 8+8+4+6 সমান সমান কত হয়? 8 8 16, 16 4 20, 20 6 26, এভাবে কখনো 26, কখনো আবার কি 30 মাত্রার হিসাব করেও কি কবিতা লিখেছেন। তো তোমাদেরকে আমি একটা কবিতার মাত্রা ভাগ করে দেখাবো। তো দেখা যায় যে এই কবিতাটা গুলো লিখিত হয়েছিল মার্চ 1934-এ চিহ্নিত লেখার খাতায়। এই যে তোমাদের এখানে একটা কবির হাতের লেখার খাতা একটা এই যে দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে কবির হাতের লেখা। হ্যাঁ, তিনি এখানে লিখে দিয়েছেন পৃষ্ঠা নাম্বার 75, 1934 সাল, দেখছো? 1934 সালে তার হাতে লেখা একটা খাতা। তো বড় কবি যেহেতু তিনি ছিলেন, তার হাতে লেখা খাতাগুলোও কি সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই খাতায় মোট 73টি কবিতা ছিল, যার মধ্যে আমাদের 62টি কবিতা নিয়ে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। তার কবিভ্রাতা একটি কাব্য সংকলন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেন। লেখার খাতা থেকে মুদ্রণযোগ্য পাণ্ডুলিপি তৈরি করেন ভূমেন্দ্র গুহ, সহায়তা করেন কবির বোন সুচরিতা দাশগুপ্ত, এবং লেখার খাতায় কবিতাগুলোর শিরোনাম দেওয়া ছিল না, ফলে অনেকগুলোর প্রথম পংক্তি দিয়ে শিরোনাম করা হয়। মানে প্রত্যেকটা কবিতার প্রথম লাইন দিয়ে কি করা হয়েছে, কবিতার নামকরণ করা হয়েছে। তো এই পাণ্ডুলিপি কলকাতা জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত হচ্ছে। কবিতাগুলো ফনেট আকারে লিখিত হলে জীবনানন্দ তার প্রিয় অক্ষরবৃত্ত ছন্দই ব্যবহার করেছেন। আমরা জানি যে আমাদের বাংলাতে 3 ধরনের ছন্দ আছে: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, এবং কি অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত কিন্তু ছন্দ। এখানে তার প্রিয় ছন্দ কোনটা ছিল? অক্ষরবৃত্ত ছন্দ। এখানে আবার যেহেতু তিনি সনেট ব্যবহার করেছিলেন, সনেটের আবার 2 ধরনের রীতি আছে। একটা হচ্ছে যে প্যাদরাকি রীতি, আর একটা হচ্ছে যে শেক্সপিয়রীয় রীতি। তো কবি বেশিরভাগ ক্ষেত্রে প্যাদরাকে অনুসরণ করেছেন, কখনো কখনো বা শেক্সপিয়রীয় রীতি অনুসরণ করেছেন। তো প্যাট্রাককে বলা হয় সনেটের প্রবক্তা, বা প্রথম যিনি সনেট তৈরি করেছিলেন, ইতালিয়ান কবি। এবং শেক্সপিয়ার হচ্ছে ইংল্যান্ডের নাট্যকার, তিনি তার নাটকে তার নিজস্ব একটা সনেটের রীতি প্রকাশ করেছিলেন। তো আমরা এখানে অক্ষরবৃত্ত ছন্দটা বলতে কি বুঝি?
এখানে অক্ষরবৃত্ত ছন্দে আমরা যেমন অন্যান্য কবিতাতে কবিতার লাইনের শেষে একটা মিল থাকে, এখানে সেরকম মিল ছিল না। যেমন আমরা ইন্টারে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ছি না, ওটা একটা অক্ষরবৃত্ত ছন্দে লেখা। এখানে কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানে তোমার ভাবের শেষ হয় সেখানে গিয়েই দাড়ি কমা ব্যবহার করা হয়। এখানে লাইনে লাইনে শুধু মিল রাখা হয় যে মাত্রা বিন্যাসটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা লাইনে আট ছয় আট ছয় এই মাত্রা করে হিসাব করে লেখা হয়েছে কিনা এটা দেখা হয়। কোথাও গিয়ে আমার যেখানে শেষ হয় সেখানে গিয়েই আমার দাড়ি কমা বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন আমরা মেঘনাদ বধ কাব্যে এটা দেখতে পাই, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিল কেমনে আসি লক্ষণ কুশলে রক্ষে পড়ে, আয় তা তো উচিত এই কাজ, উচিত কি এই কাজ তব। হ্যাঁ, নিকুষা সতী তোমার জননী সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সুদিসম্বনী কুম্ভকর্ণ। হ্যাঁ, টস করে আহ দেখাও পথ রাজার আলোয়। এইভাবে দেখো আমাদের কবিতাটাতে কবিতা কবি বলে গেছেন। এখানে শুধু কবি প্রতিটা লাইনে এই ছন্দটা আর্য আর্য এভাবে মাইকেল মধুসূদন দত্ত ইয়ে করে গেছেন, কিন্তু যেখানে আমার ভাবের ইয়ে শেষ হয়েছে সেখানে গিয়ে তিনি কি করেছেন, দাড়ি কমা ব্যবহার করেছেন। আমরা এখানেও এরকম সনেট গুলোতে এরকম অক্ষরবৃত্ত ছন্দের ব্যবহার দেখতে পাবো। আমরা এখন আসো আহ কবির কয়েকটা কবিতা আমরা আলোচনা করব। প্রথমে আহ, তোমাদেরকে একটা পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। সেই পিডিএফ ফাইল তোমাদের কাছে কি কবিতার বইটা আছে? হ্যাঁ স্যার। কবিতার বই যদি থেকে থাকে কবিতার বই বের করো। স্যার বের করছি। হ্যাঁ, তো রূপসী বাংলা, আমি স্ক্রিন শেয়ার যাই। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্যার বইটা দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি পিডিএফ করে দিয়ে দেন বইটা, স্যার আমাদের কাছে নাই তো। আচ্ছা, আমি দিয়ে দিব। স্যার আমার আছে। এই বইটাতে একটা সমস্যা আছে, পিডিএফ ফাইল হলো এখানে কিছু কিছু জায়গা বানানে ভুল আছে, বুঝছো? আমি এটা আচ্ছা স্যার। তোমাদেরকে দিয়ে দিব। আমি এটা পড়ানোর জন্য অনলাইন থেকে ডাউনলোড করছি। আচ্ছা, তারপরেও তোমরা যখন ইয়ে করতেছো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা তো আচ্ছা স্যার। কবিতা এখানে প্রথম লাইনটাতে খেয়াল করো, আমরা প্রথম এখানে দেখি কয়টা কবিতা আছে। এখানে দেখা যাচ্ছে যে 61টা কবিতার ইয়ে দেখা যাচ্ছে। তো প্রথম কবিতাটা হচ্ছে সেই দিন এই মাঠ। খেয়াল করো কবিতার নাম কি, সেই দিন এই মাঠ। আমরা এর আগে কবিতাতে কি দেখেছিলাম, আমরা স্যার দেখেছিলাম আমি দেখতেছি না। স্যার দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখতে পাচ্ছ না কেউ? না না স্যার। স্যার। সেদিনই মাঠ। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন। হ্যাঁ স্যার এখন স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে। স্যার। তো কবিতার প্রথম লাইনটা দেখো, তোমাদের যার কাছে বই আছে বইতে নোটস নিবা, কবিতা ব্যাখ্যা করার সময় বইতে দাগায় দাগায় নোটস নিবা। আশেপাশে কি করবা, দাগায় দাগায় ওগুলো লিখে ফেলবা। বইতে দাগ দিতে একদমই কি কোনো দ্বিধাদ্বন্দ্ব করবা না। তা আমাদের প্রথম কবিতার লাইনটা দেখো, খেয়াল করো, সেই দিন এই মাঠ কবিতার নাম। আর আমাদের প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনে কি দেওয়া আছে, সেই দিন এই মাঠ, এভাবে নামকরণ করা হয়েছে, দেখছো? আমরা জানি যে একটু আগে বললাম যে প্রত্যেকটা কবিতার প্রথম ইয়ে নিয়ে শিরোনাম করা হয়েছে। তো কবিতার প্রথম লাইন নিয়ে কবিতার নামকরণ করা হয়েছে। তা আমাদের প্রথম কবিতাটার নাম হচ্ছে সেই দিন এই মাঠ। তো কবিতাটাতে কি বলেছেন কবি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এ নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ভরে। আমরা পুরো কবিতাটা যদি না পড়ি তাহলে কবিতার মূল ভাবার্থটা আমরা কিন্তু বুঝতে পারবো না। আমি তাই আগে পুরো কবিতাটা একবার পড়ে ফেলবো। আর সবগুলো কবিতা আসলে পড়ানো সম্ভব না, আমি খুব ইম্পর্টেন্ট কয়েকটা কবিতা তোমাদেরকে পড়াবো। তা আমাদের প্রথমে আচ্ছা স্যার। কবিতাটা দেখো, এই কবিতার নাম হচ্ছে সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না তো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে আলতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে
লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ধরে। জ্বরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলেন ছাই হয়ে গেছে। ছাই হয়ে মানে আছে। কবিতাতে এখানে কবি কি বোঝাতে চাচ্ছেন? কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের চিরায়ত প্রকৃতি, বাংলার চিরায়ত প্রকৃতি, কবি থাকবে না, কবি মারা যাবে, কিন্তু তারপরও কিন্তু কি এই প্রকৃতিটা, বাংলা প্রকৃতিটা ঠিকই রয়ে যাবে। সেটাই বলতেছে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। মানে সেই দিনও এই মাঠ, বাংলার যে মাঠ, সেটা স্তব্ধ হবে না। এই নদী নক্ষত্রের তলে, এই নদী নক্ষত্রের তলে, খেয়াল করো, নক্ষত্রের নদী বলতেছে। আমাদের আকাশে যে তারা দেখি আমরা, এই তারাগুলোকে কিন্তু আমরা, এক একটা তারা এক একটা সূর্য, এটা নিশ্চয়ই জানো। হ্যাঁ, তো এই যে নদী নক্ষত্র, মানে নক্ষত্রে আকাশে অনেক, যে আমাদের যে মিল্কি ওয়ে, আমরা যে ছায়াপথ বলি, সেটাকে কবি এখানে নদী নক্ষত্র বলতেছে। নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানে জ্বরে। তোমার মতো অন্য কোনো কেউ, সেও কি দেখবে? স্বপ্ন দেখবে। এই স্বপ্ন দেখা মানুষের কখনো শেষ হবে না। মানুষ যতই আধুনিক হোক না কেন, সে স্বপ্ন দেখবেই। ওকে, এটাই কবি বলেছে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই স্বাদ মানে কি? ইচ্ছা। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। চালতা ফুল, দেখো এই চালতা ফুলের কবির একটা স্পেসিফিক বিষয় হচ্ছে যে, কবি যেসব ফল, গাছ, লতা পাতা, পাখির বর্ণনা দিয়েছেন, সবগুলো শুধু তুমি বাংলাতেই দেখবা, আর অন্য কোথাও দেখবা না। এই চালতা ফুল বাংলাতেই দেখবা, মানে চালতা গাছের যে ফুলটা হয় সেই চালতা ফুল। সেটা কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। নরম গন্ধ, নরম গন্ধটা কিরকম? একটা মিষ্টি গন্ধ, ঠিক আছে? এই যে যে ঢেউ গন্ধগুলো যখন আসে, দেখবে যে কি, কতক্ষণ খুব তীব্র আসে, কতক্ষণ হালকা আসে, আবার তীব্র আসে, আবার হালকা আসে, যেন মনে হচ্ছে একটা ঢেউ লেগেছে। তারপর দেখো লক্ষ্মী পেঁচা, এই যে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মী পেঁচা কে? এই যে যে আমাদের পেঁচা যেটাকে আমরা দেখি, হ্যাঁ, সেই পেঁচা এরকম করে, এরকম করে একটা দেখি না আমরা, এর দূরে এরকম তো আসে না পেঁচা। সাদা সাদা। হ্যাঁ, সাদা পেঁচা। লক্ষ্মী পেঁচা, এটা শিয়ালের মতো হ্যাঁ। হয়ে গেছে যদিও। তো যাই হোক, এই পেঁচা গান গাইতে লক্ষ্মীটির তরে, সোনার স্বাদ পৃথিবীতে পাবে আর ধরে। তো এখানে লক্ষ্মী পেঁচাটাও দেখো, এটা শুধু বাংলাতে তুমি দেখবা। পেঁচা কিন্তু কৃষকদের একটা খুব বড় বন্ধু। পেঁচা আমাদের ইঁদুর খায়, পেঁচা সাপ খায়, হ্যাঁ, পোকামাকড় খায়। এটা খেয়ে কিন্তু কৃষকদেরকে অনেক সাহায্য করে। কোটি কোটি টাকার একটা পেঁচা, একটা পেঁচা প্রায় 30 লাখ টাকার সম্পদ রক্ষা করে, একটা হিসাবে দেখা গেছে। তো সেখানে পেঁচাকে আমরা কি করি? অশুভ ভাবি। তো যাই হোক, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। এই যে ভিজে গন্ধ ব্যাপারটা খেয়াল করো, আমাদের দেশে বেশিরভাগ অঞ্চলে কি হয়, সোনা এই ধান চাষ করা হয়। ধান ক্ষেতের পাশে দিয়ে যখন যাবা, দেখবে যে একটা আলাদা গন্ধ তুমি পাচ্ছ। হুম, মাটি, কাদা, গাছ, হ্যাঁ, আম হুম। ধানের, ধান গাছের ধানের গন্ধ, সব মিলে একটা আলাদা গন্ধ আছে। এই গন্ধটা কেমন যেন মনে হয় ভেজা, কিরকম একটা ভেজা মাটির গন্ধ, বৃষ্টির পরে একটা ভেজা মাটির গন্ধ আসে না? হুম। তো এই যে যে হ্যাঁ। হুম। ব্যাপারগুলো, এগুলোর অন্যরকম একটা ফ্রেশনেস আছে, অন্যরকম একটা ভালো লাগা আছে। এগুলো আমার বাংলাতেই তুমি পাবে। তো সেটাই কবি বলেছে, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে হবে চিরকাল। এরকম নৌকা, এরকম এই যে গল্প, প্রকৃতি, লক্ষ্মী পেঁচা, এরকম চালতা ফুল, শিশিরেরিয়া, এগুলো সব কিছুই কি রয়ে যাবে। এশিরীয় ধুলো আজ বেবিলিয়ান ছাই হয়ে গেছে। সভ্যতা, অনেক সভ্যতা আসবে। এশিরীয় সভ্যতা, মেসোপটেমিয়া এবং ইয়া সভ্যতা, যে আজকে যে ইরাক, ইরান, তুরস্ক, ঠিক আছে, এর এক সময় এগুলো খুব সমৃদ্ধ, এখানে একটা অ্যাসিরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তারা ধাতুর ব্যবহার করত, তারা উন্নত সেচ ব্যবস্থা তাদের ছিল।
হ্যাঁ, কিন্তু সেই সভ্যতা কিন্তু আর টিকে নাই, সেটা ধুলো জি। হয়ে গেছে। বেবিলন, আমরা জানি বেবিলনের কি শূন্যস্থান। হ্যাঁ, নেবুজাত কি করছিল তার বউকে খুশি করার জন্য, একদম কি ছাদে একটা বিশাল একটা কি বাগান তৈরি করেছিল। সেগুলো কি আর আছে? এই সব কিছু মানুষের তৈরি কোনো সভ্যতা টিকে থাকে না। টিকে থাকে প্রকৃতি, এই চিরায়ত বাংলার প্রকৃতি টিকে থাকবে। কবি এই কথাটা এখানে বারবার বলতে চেয়েছে যে আমি তো চলে যাব, কিন্তু চালতা ফুল তার শিশির ইয়াতে আহ ঠিকই ভিজবে। আমরা পৃথিবীর অধিকাংশ বিষয় কি নশ্বর, এগুলো নষ্ট হয়ে যাবে। অনেক সভ্যতা যেমন বিলীন হয়ে গেছে, ঠিক তেমনি নতুন সভ্যতা আসবে। তো কবিও একদিন ঝরে যাবেন, পৃথিবী থেকে চলে যাবেন, এখানে তার মৃত্যু চিন্তাটা ফুটে উঠছে। কিন্তু কবি না থাকলেও সেই দিন সেই মাঠ যেগুলো রয়ে গেছে, হ্যাঁ, সেগুলো কিন্তু ঠিকই রয়ে যাবে। চালতা ফুল ঠিকই শিশিরে জলে ভিজবে, লক্ষ্মী প্যাঁচা ঠিকই গান করবে, নানা রকমের গল্পও থাকবে। মূলত কবি এখানে বাংলার প্রকৃতি, যে আমাদের যে প্রকৃতিটা, যে চিরায়ত প্রকৃতিটা, এই প্রকৃতি অবিনশ্বর, এটা কখনো ধ্বংস করা যাবে না, তার যে শান্ত স্নিগ্ধ রূপ। হ্যাঁ, এটা এবং এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। এবং এখানে আরেকটা জিনিস ফুটে উঠছে, যেটা সেটা হচ্ছে কবির কি মৃত্যু চিন্তা। কবির মৃত্যু চিন্তা এই কবিতাতে আমরা দেখতে পাই। তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে কবির মৃত্যু চিন্তা নিয়ে কোনো, তো আমরা এই কবিতাগুলো ইয়ে করলে সেটা বুঝতে পারবো। তো আমরা আরো তিনটা কবিতা আজকে আলোচনা করার চিন্তা ভাবনা করছিলাম। তো তোমরা কি আজকে করবা নাকি নেক্সট ক্লাসে করবা? স্যার আজকে করবো। আজকে করবা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কবিতাতে চলে যাই। হ্যাঁ স্যার, আচ্ছা, এখানে ওই আমার ইয়েতে তোমরা যেখানে টাইমিং শেষ হয়ে আসতেছে। আমি এখন ইয়ে করতেছি, মানে মিটিং এন্ড করে দিচ্ছি। তোমরা আবার জয়েন করো, ওখানে ওই বাকি কবিতাগুলো আমরা এটা কবিতা আলোচনা করি, কেমন? ওকে স্যার। আচ্ছা স্যার।